এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটি হলো ইছামতি নদী আর ওপারে হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা এবং সাতক্ষীরা জেলার ওই দিকটা যে গ্রামটা ওটা হলো টাউন শ্রীপুর। আর এই মাছ দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। আর আমি যে দিকটাতে আছি এটি হলো উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি পৌরসভা। যে টাকি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটি রাজবাড়ি ঘাট নামে পরিচিত হলেও এটি মানে জনগণের মধ্যে বা মানুষজনের মধ্যে এটি রাজবাড়ি ঘাট নামে পরিচিত, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইতিহাস দেখলে জানা যায় যে এখানে কিন্তু কোনো রাজা ছিল না। এখানে যারা ছিলেন তারা হলেন জমিদার। তো এখানে এখনও সেই রাজবাড়ি বা জমিদার বাড়ি, এই যে এখানে যে বটগাছ হয়ে আছে এটা হচ্ছে সেই রাজবাড়ির কিছু ভাঙা অংশ। এরকম যে লঞ্চগুলো বিভিন্ন সাইজের আছে, অনেক বড় বড় লঞ্চও আছে, এমন ছোট কিছু লঞ্চও আছে। এগুলো আপনারা রিজার্ভ করে এই টাকি ইছামতি নদীতে ভ্রমণ করতে পারেন, খুব ভালো লাগবে। এটা কিন্তু অনেকটাই আকর্ষণীয় বন্ধুরা, এটা মিস করবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং জানানোর চেষ্টা করব যে বাংলাদেশ সীমান্তে এই যে ইছামতি নদী এবং টাকির যে ট্যুরিস্ট স্পট, এই জায়গাটায় আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন এবং কোন কোন ডকুমেন্টস লাগবে, এভরিথিং আপনাদের সব কিছুই জানানোর চেষ্টা করব। সো সকলেই সাথেই থাকবে। এরকম 300 বছরের জোড়াশিব মন্দির পাবেন, 400 বছরের একটা দুর্গা দালান পাবেন, তারপরে আছে প্রতীক সৈকত পুরনো পিকনিক স্পট পাবেন, ত্রিশক্তি কালী মন্দির বা ইকো ট্যুরিজম পাবেন। তাহলে এই দিকটার এই দুই সাইড মিলে যদি মানে রিজার্ভ করে ঘোরা হয় সেক্ষেত্রে আপনাদের কত টাকা? 700 টাকা চার্জ আছে। এই 700 টাকা, তাই তো? এই সাইডে আপনি সিঙ্গেলেও ঘুরতে পারেন 350 টাকা। মানে সিঙ্গেল এ সাইড সিঙ্গেল ঘুরলে 350 টাকা, এ সাইড সিঙ্গেল হলে 350 টাকা এবং দুটো সাইড কভার করলে সেক্ষেত্রে 700 টাকা। সুহাসিনী গেস্ট হাউস, এটি অনেকটা সুন্দর এবং পরিবেশটাও খুব সুন্দর। এছাড়াও অনেকগুলি রিসোর্ট বা গেস্ট হাউস এখানে আছে, আপনাদের দেখাবো। আর এটি যেহেতু বর্ডার সাইড, এটা তো ইছামতি নদী আর এটা হচ্ছে বিএসএফ এর ওয়াচ টাওয়ার। এখানে এমন অনেকগুলো বসার জায়গা করা আছে। এই যে পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো গয়নার বাক্স সিনেমার শুটিং স্পট। এই যে বাড়িটি বর্তমানে এখানে দরজা বন্ধ আছে দেখছি। তো এই যে পুরনো একটা বাড়ি, এখানে গয়নার বাক্স সিনেমার শুটিং হয়েছিল। এছাড়াও এখানে টাকি কিন্তু এমন একটি জায়গা, এখানে কিন্তু বহু বাংলা সিনেমা বিশেষ করে আর্ট ফিল্ম সেগুলোর শুটিং কিন্তু এই টাকিতে হয়। এখানে অনেক বড় একটা টিম এসেছে গোলপাতা জঙ্গল বা মিনি সুন্দরবনে যাওয়ার জন্য। এই বিএসএফের যে চেক পোস্ট, এখানে চেকিং চলছে। এখানে আসতে গেলে কিন্তু আধার কার্ড মাস্ট লাগবেই, তো আপনারা অন্তত আধার কার্ড একটা ডকুমেন্ট সাথে নিয়ে আসবেন। এই যেগুলো দেখছেন এই যে অনেকটা দেখে কিন্তু যে গোলপাতা গাছ, এগুলো কিন্তু মানে নামে গোলপাতা হলেও কিন্তু এগুলো অ্যাকচুয়ালি দেখুন অনেকটা নারকেল গাছের পাতার মতো দেখতে। এগুলো দিয়ে একসময় শুনেছি নাকি ঘর ছাউনি করা হতো এই পাতাগুলো দিয়ে। তো এই গোলপাতা গাছগুলো নামে গোলপাতা, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো দেখতে অনেকটা নারকেল পাতার মতো। আর বন্ধুরা এখানে আসলে আপনারা এরকম কিছু এই যে যেখানে ঠান্ডা লেবু জল বিক্রি হচ্ছে এরকম কিছু বাইনোকুলার এখানে রাখা আছে, আপনারা এই বাইনোকুলার দিয়ে ওপারটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। তো আমি এখন দেখি কেমন দেখা যায়। দেখো চোখ লাগাও, ওই চোখের কাছে নিয়ে আসছে, চোখের কাছে নিয়ে আসছে। হ্যালো, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন? তো এটা কিন্তু খুব সুন্দর, এই যে ওয়াচ টাওয়ারে উঠে এই ম্যানগ্রোভ অরণ্য দেখা, এটা আপনারা সুন্দরবনেও বেড়াতে গেলে সেখানেও পাবেন। তো এখানেও এই ব্যবস্থাটা করা হয়েছে, এটা ভালো লাগলো এবং এটা খুবই সুন্দর। So what's up guys, welcome to Traveler Shaib, again come back with another vlog video. তো রাইট নাও এই মুহূর্তে আমি আছি টাকি রাজবাড়ি ঘাটে। এটি হলো বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীর তীরের একটি ট্যুরিস্ট স্পট। তো এই টাকির এই যে ওই দিকটা হলো বাংলাদেশের সাতক্ষীরা জেলার টাউন শ্রীপুর, আর আমি যে দিকটা আছি এদিকটা হলো উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি পৌরসভা। আর এই মাছ দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী, আর এটি হলো টাকি রাজবাড়ি ঘাট। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং জানানোর চেষ্টা করব যে বাংলাদেশ সীমান্তে এই যে ইছামতি নদী এবং টাকির যে ট্যুরিস্ট স্পট, এই জায়গাটায় আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন এবং কোন কোন ডকুমেন্টস লাগবে, এভরিথিং আপনাদের সব কিছুই জানানোর চেষ্টা করব। সো সকলেই সাথেই থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো ফার্স্ট অফ অল আপনাদের যদি জানাই যে টাকিতে আপনারা কিভাবে আসবেন,
টাকিতে আসার জন্য বন্ধুরা দুটি মাধ্যম মেনলি আছে, একটি হলো বাই রোড আর একটি হলো বাই রেল। তো আপনারা যদি বাই রেল আসতে চান তাহলে প্রথমে আপনাদের আসতে হবে শিয়ালদহ রেলওয়ে স্টেশনে এবং সেখান থেকে হাসনাবাদ, শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে নামতে হবে টাকি রোড স্টেশনে। আর টাকি রোড হলো হাসনাবাদ যে লাস্ট স্টেশন তার ঠিক আগের স্টেশন হলো টাকি রোড। তো টাকি রোডে নেমে সেখান থেকে আপনারা টোটোতে করে এই টাকি রাজবাড়ি ঘাটে চলে আসতে পারবেন। ওই পার হেড 10 টাকা করে এমন নেয়। তবে আর একটা জিনিস এখানে বলে রাখি, ওই স্টেশন চত্বরে অনেক টোটো আপনাদের রিজার্ভ করার জন্য হয়তো বলবে, তো আপনারা ওখান থেকে রিজার্ভ করবেন না, আপনারা রাজবাড়ি ঘাটে এসে এখান থেকে রিজার্ভ করবেন, তাতে আপনাদের সুইটেবল হবে। সেটাও যারা বাই রোডে টাকিতে আসবেন তারা বারাসাত যে উত্তর 24 পরগনা জেলার জেলা সদর বারাসাতে এসে ওখান থেকে যে চাপাডালি মোড় সেখান থেকে টাকি রোড ধরে সোজা টাকিতে চলে আসতে পারবেন। এছাড়াও ইএম বাইপাস থেকে সায়েন্স সিটি হয়ে ইএম বাইপাস থেকে যে রাস্তাটা বাসন্তী হাইওয়ে চলে এসছে ওই বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চ হয়ে টাকিতে চলে আসা যায়। বনগাঁ হাবড়া এদিক দিয়ে আসলে মসলন্দপুর থেকে যে রাস্তাটা বাগজলা হয়ে খোলাপথা এসছে সেই রোড থেকেও এসে টাকি রোড ধরে টাকিতে চলে আসা যায়। আর বন্ধুরা, এটি টাকি রাজবাড়ি ঘাট নামে পরিচিত হলেও এখানে অ্যাকচুয়ালি কিন্তু রাজারা ছিলেন না, টাকিতে যারা ছিলেন ওনারা ছিলেন জমিদার। তো এখানে যে জমিদার ব্যবস্থা বা জমিদারের যে সূচনা করেছিলেন যে রূপকার ছিলেন ওনার নাম ছিল রামকান্ত রায়চৌধুরী, যিনি গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের সচিব ছিলেন। তো এইভাবেই এখানে জমিদারি ব্যবস্থা শুরু হয় এবং টাকিতে যে এটা দক্ষিণের বাড়ি নামে পরিচিত অ্যাকচুয়ালি। তারপরে এখানে পূবের বাড়ি বা ঘোষ বাড়ি আছে। আর এই যে জমিদাররা টাকিতে থাকতেন এনাদের যে জীবন এমনটা বিলাসবহুল ছিল যে রাজাদের সাথে তুলনা করা হতো। তো সেই থেকে এইভাবে এই নামটা কথিত হয়ে গেছে যে টাকি রাজবাড়ি। ইছামতি নদী সম্পর্কে যদি আপনাদের বলি তাহলে ইছামতি নদীর নদীয়ার যে মাছদিয়া বলে যে জায়গাটি আছে সেখানে একটি নদী মাথাভাঙা নদী, সেই মাথাভাঙা নদী যেটি পদ্মার একটি শাখা নদী। তো সেই মাথাভাঙা নদী থেকে বেরিয়েছে দুটি শাখা, একটি ছিল চূর্ণী নদী, সেই চূর্ণী নদী মিশেছে হুগলি নদীতে। আর ইছামতি নদী ওখান থেকে নদিয়া বনগাঁ হয়ে বসিরহাটের উপর দিয়ে প্রবাহিত হয়ে টাকিতে এসেছে। এখান থেকে এই দিকে আপনাদের আগে দেখিয়েছি যে মাছরাঙা দ্বীপ, সেই মাছরাঙা দ্বীপের ওখান থেকে এই নদীর নাম হয়েছে কালিন্দী নদী। আর কালিন্দী নদী মিশেছে রায়মঙ্গল নদীতে, আর রায়মঙ্গল নদী সোজা গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। তো এটাই হচ্ছে ইছামতি নদী। আর ইছামতি নদীর টোটাল দৈর্ঘ্য হচ্ছে 332 কিলোমিটার। তো এই নদী হচ্ছে জোয়ারের জলে পুষ্ট একটি নদী, আর এতে প্রচুর পরিমাণে জোয়ার ভাটা হয়। যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটি রাজবাড়ি ঘাট নামে পরিচিত হলেও এটি মানে জনগণের মধ্যে বা মানুষজনের মধ্যে এটি রাজবাড়ি ঘাট নামে পরিচিত, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইতিহাস দেখলে জানা যায় যে এখানে কিন্তু কোনো রাজা ছিল না, এখানে যারা ছিলেন তারা হলেন জমিদার। তো এখানে এখনও সেই রাজবাড়ি বা জমিদার বাড়ি, এই যে এখানে যে বটগাছ হয়ে আছে এটা হচ্ছে সেই রাজবাড়ির কিছু ভাঙা অংশ তার গায়ে। এখানে কিছু বছর আগে এখানে আরও ভাঙা বাড়ি, রাজবাড়ি বা জমিদার বাড়ি তার কিছু অংশ পড়েছিল, কিন্তু বর্তমানে যেহেতু এটা ট্যুরিস্ট স্পট হিসাবে অনেকটা সম্প্রসারণ হচ্ছে, এখানে কাজ হচ্ছে, ওই জন্য এগুলো ভেঙে দিয়ে নতুন নতুন বিভিন্ন হোটেল বা রিসোর্ট এখানে তৈরি হয়েছে। তবে এখানে যেটা ইতিহাস দেখলে জানা যায় যে টাকি অ্যাকচুয়ালি এখানে জমিদারদের বাস ছিল, মানে মুঘল আমলে সেই সময় যে সামন্ত জমিদাররা ছিলেন তারা এতটাই বিলাসবহুল জীবনযাপন করতেন যে রাজাদের সাথে তাদের তুলনা করা হতো। তো এখানে অ্যাকচুয়ালি যে জায়গাটা এটা কিন্তু এখানে টাকিতে জমিদাররাই ছিলেন। আর এই যেটাকে টাকি রাজবাড়ি বলা হয় এটা অ্যাকচুয়ালি দক্ষিণের বাড়ি নামে পরিচিত। তো অরিজিনালি এটা হচ্ছে দক্ষিণের বাড়ি, যার অংশ এদিকেও এই যে কিছুটা আছে, আর এদিকেও এখানে এই যে ভাঙা অংশে যার গায়ে বটগাছ হয়েছে বর্তমানে, এই যে আপনাদের দেখায় আরও কাছ থেকে একটু। তো বন্ধুরা, টাকিতে যে ট্যুরিস্ট স্পটগুলি আছে সেগুলি মূলত কিছু ট্যুরিস্ট স্পট আছে এইদিকে উত্তর পূর্ব দিকে, আর কিছু ট্যুরিস্ট স্পট এইদিকে যে দক্ষিণ দিকে এইদিকে আছে। তো আপনাদের প্রতিটা জায়গা আপনাদের দেখিয়ে এবং সেই বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করব। ওই জন্য বলছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, এবং নতুনদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। তো এখানে যদি এই যে আপনারা শীতকালে বা এই পুজোয়
যারা টাকিতে আসতে চাইছেন সামনের পুজোয় তারা এখানে আসতে পারবেন। আর এখানে কিন্তু টাকি রাজবাড়ির ঘাটের যে বিসর্জন মানে বিজয়ার দিনে যে বিসর্জন সেটা কিন্তু খুবই বিখ্যাত। একসময় এই যে ইছামতি নদী এতেই বিসর্জন হয় এবং একসময় এখানে ওপার বাংলা এপার বাংলা দুই বাংলার মানুষরা একই সাথে মিলেমিশে এদিকে ওদিকে মানে ওরা এদিকে আসতো, এপারের মানুষ ওদিকে যেত, এইভাবে বিসর্জনটা হতো। কিন্তু মোটামুটি 2012 সাল থেকে বিভিন্ন কারণবশত বা বর্ডারে অনেকটা চাপ থাকার জন্য বর্তমানে এই মাঝখান দিয়ে এই ইছামতি নদীর মাছ দিয়ে কিন্তু একটা কাল্পনিক সীমারেখা আছে, যেটা ইছামতি নদীর, হ্যাঁ বন্ধুরা এটা আপনাদের বলি যে ইছামতি নদীর মাছ দিয়ে একটা কাল্পনিক সীমারেখা করা আছে। তো সেই সীমারেখার ওই দিকটা হচ্ছে বাংলাদেশের সীমানা আর এই দিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বা ভারতের সীমানা। তো এখন বর্তমানে যখন বিজয়ার দিনে এখানে যে বিসর্জনগুলি হয় সেক্ষেত্রে ওই কাল্পনিক সীমারেখা বরাবর যে বর্ডার সিকিউরিটি যে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স আছেন ওনারা হচ্ছে ওখান দিয়ে সীমারেখাটা তৈরি করে রাখেন, তারা গার্ডে থাকেন। ওপারের মানুষজন ওপারে তাদের বিসর্জন বা যে বিজয়ার দিনে যে কাজকর্ম সেগুলো করেন আর এপারের মানুষরা এপারে বিসর্জন হয় এইভাবে। তো এখানে আপনারা এই পুজোয় যারা আসতে চাইছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। বা শীতে পুজোর পরে তো শীতকাল শুরু হয়ে যাবে, এই সময় এখানে কিন্তু প্রচুর জনসমাগম হয়। তো এই পুজো বা শীতকালে যারা এখানে আসতে চাইছেন স্পেশালি তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটি একদমই স্কিপ করবেন না। আমি আপনাদের সবটাই দেখানোর চেষ্টা করব যাতে কোনো কিছুই আপনাদের মিস না হয়। এই যে ইছামতি নদী, এই নদীতে কিন্তু নৌকা বিহার করা যায়, অর্থাৎ নৌকা ভ্রমণ করে আপনারা এইদিকে যে মাছরাঙা দ্বীপ আছে এই দিকটা, এই মাছরাঙা দ্বীপ 3 নদীর মোহনা ওদিকে যেতে পারবেন। এছাড়াও বাংলাদেশের ওই সাইড দিয়ে অনেকটা আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। টোটালটাই আপনারা এখানে ভ্রমণ করতে পারবেন। এটা যদি আপনারা গ্রুপে আসেন তাহলে আপনারা সেটা গ্রুপ থেকে আপনারা একটা লঞ্চ রিজার্ভ করে ঘুরতে পারেন, অথবা এখানে শীতের সময় বা পুজোর সময় এখানে পার হেড একটা অ্যামাউন্টের রাখেন, সেই অনুযায়ী কিন্তু এখানেও এই লঞ্চে ভ্রমণ করা যায়। ওটা পার হেড হয়তো সম্ভবত 40-50 টাকা এমন একটা অ্যামাউন্ট নেয়, আধা ঘন্টা মতো ঘোরানো হয় এই ইছামতি নদীতে। দাদা এই যে বলছি টাকিতে যারা বেড়াতে আসেন অন্যান্য বিভিন্ন শহর থেকে বা জেলা থেকে, তো এনারা যদি এখানে আসার পরে আপনাদের যে টোটো, এই টোটোগুলো তো আপনারা চালান, এই টোটো রিজার্ভ করে যদি ঘোরে তাহলে সেক্ষেত্রে আপনারা মানে কেমন কি চার্জ নেন এবং এখানে কতগুলো স্পট দেখানো হয় এই বিষয়ে একটু ডিটেলসে জানালে ভালো হয়। আমাদের বলতে চাইছি যে আমাদের 3খানা সাইড, একটু জোরে বলবেন। 3খানা সাইড আছে। 3খানা সাইড। আপনার ফার্স্ট সাইড এই সাইডে পড়বে 5টা স্পট পড়বে। এই সাইডে আছে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি, কারগিলে সেনাপ্রধান ছিলেন যিনি। ওখানে একটা স্পট আছে নগর কীর্তন বইয়ের শুটিং হয়েছিল। আচ্ছা। আর একটা গয়নার বাক্সর মুভি হয়েছে, অপর্ণা মৌসুমীর যে পাশের একটা হলুদ কালার বাড়ি আছে সেখানে, সেই স্পটটা দেখায়। আর 8টা বনগা লোকাল সেখানে একটা স্পট আছে সেটা দেখায়। তার পরবর্তী বিসর্জন সিনেমারও একটা শুটিং স্পট আছে। তারপরে আছে একটা ব্রিটিশ আমলের ঘোরানো নলকূপ, আগের দিনে যখন মানুষ পুকুরের জল খেত তখন ব্রিটিশরা বানিয়েছিল, সেই নলকূপটা আমরা দেখাই। তারপরে আছে বিসর্জন সিনেমায় যে জয় হাসান, কৌশিক গাঙ্গুলি, আবির চ্যাটার্জি যে পদ্মার বাড়িটা দেখানো হয়েছিল সেই বাড়িটা দেখায়। তারপরে আছে চেকপোস্ট, তারপরে নন্দদুলাল মন্দির, গোলপাতা জঙ্গল, মিনি সুন্দরবন। চেকপোস্টে যাওয়ার জন্য যে ডকুমেন্টটা লাগে এটা একটু বলে দেবেন। আধার কার্ড, আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স, হার্ড কপি, যে কোনো একটা হলেই হবে, তাই তো? কোনো একটা হলে হবে, কখনো কখনো দুটোও লাগে, 3টেও লেগে যায়, ওটা ওদের ব্যাপার, ওটা আমরা ঠিকভাবে বলতে পারি না, ওদের ইচ্ছাকৃত। তারপরে মালদ্বীপ রিসর্ট আছে, এই সাইডটা আপনি 1 থেকে 5 জন 350 টাকা আমরা নিয়ে থাকি। এবং মোস্ট এই সাইডে মিনি সুন্দরবন, গোলপাতা জঙ্গল, মেন 5টা স্পট আপে ডাউনে 1 থেকে 5 জন 350, একজন গেলেও 350, 2 জন গেলেও 350, 5 জন গেলেও 350। তারপর আপনি এই সাইডে দ্বিতীয় সাইড পাবেন, যেরকম 300 বছরের জোড়াশিব মন্দির পাবেন, 400 বছরের একটা দুর্গা দালান পাবেন, তারপরে আছে প্রতীক সৈকত পুরনো পিকনিক স্পট পাবেন, ত্রিশক্তি কালী মন্দির বা ইকো ট্যুরিজম পাবেন। তাহলে এই দিকটা আর এই দুই সাইড মিলে যদি মানে রিজার্ভ করে ঘোরা হয় সেক্ষেত্রে আপনাদের কত টাকা? 700 টাকা চার্জ আছে। এই 700 টাকা, তাই তো? এই সাইডে আপনি সিঙ্গেলেও ঘুরতে পারেন 350 টাকা। মানে সিঙ্গেল এ সাইড সিঙ্গেল ঘুরলে 350 টাকা, এ সাইড সিঙ্গেল হলে 350 টাকা, এবং দুটো সাইড কভার করলে সেক্ষেত্রে 700 টাকা। এটা আপনারা পুরো স্পটগুলো সব কভার করে দেবেন, তাই তো? এই সাইডে একটা তৃতীয় নম্বর সাইড আছে, যেরকম একটা রাজবাড়ি আছে, 400 বছর একটা রাজবাড়ি আছে। তারপরে আছে বিসর্জন সিনেমায় যে জয় হাসান, কৌশিক গাঙ্গুলির যে বইটা দেখিয়েছিল, যে ওই বইতে কৌশিক গাঙ্গুলি ছিলেন, ওনার যে জমিদার বাড়িটা দেখানো হয়েছিল সেই বাড়িটা আমরা দেখাই।
তারপরে কুলেশ্বরী কালী মন্দির, যে আচ্ছা। টাকির ঐতিহ্যবাহী যে 400 বছরের কুলেশ্বরী কালী মন্দির, টাকির সবচাইতে জাগ্রত মন্দির, সেটা আমরা দেখাই। তারপরে রামকৃষ্ণ মিশন, সেটা দেখাই। এটা হচ্ছে লাস্ট স্পট। এই সাইডে 4টে স্পট, 300 টাকা। মোট আমাদের ফুল ঘুরলে 1000 টাকা প্যাকেজ আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনলেন যে এখানে টাকিতে আপনারা যদি আসেন তাহলে এখানের যে ট্যুরিস্ট স্পটগুলি আছে সবগুলো আপনারা এই টোটো রিজার্ভ করে ভ্রমণ করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনাদের কত টাকা ভাড়া লাগবে এবং আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এই একটা দাদার যে টোটো ড্রাইভার ওনার মুখ থেকে শোনানোর চেষ্টা করলাম। তো চলুন, আজকে আমি আপনাদের প্রথমে এই যে উত্তর যে দিকটা আছে, এই উত্তর পূর্ব দিকে এই দিকে যে ট্যুরিস্ট স্পটগুলি আছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সকলের সাথেই থাকবেন। টাকিতে আপনারা এসে যারা এক রাত এখানে থাকতে চাইছেন বা থাকবেন, তারা এখানে কোথায় থাকবেন, এখানকার যে ভালো ভালো যে হোটেল বা রিসোর্টগুলো আছে বা লজগুলো আছে, এই সমস্ত হোটেলের ডিটেলস বিস্তারিত আমি আপনাদের জানাবো। তবে এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই আমি পরবর্তী আর একটা ভিডিওতে পুরো বিস্তারিত আপনাদের ডিটেলস জানানোর চেষ্টা করব। সকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা যারা টাকিতে আসবেন, এখানে এসে ইছামতি নদীতে যদি ভ্রমণ করতে চান তাহলে এখান থেকে, এটা হচ্ছে টাকি যে লঞ্চ ঘাট, এখান থেকে এই যে লঞ্চগুলো ছাড়া হয় এবং এখানে মোটামুটি আপনারা এগুলো রিজার্ভ করেও ভ্রমণ করতে পারবেন। এবং শীতকালে বা পূজার সময় এই যে ফেস্টিভ্যালগুলো থাকে সেই সময় এগুলো পার হেড একটা যে অ্যামাউন্ট থাকে, সেই পার হেড আপনারা সিঙ্গেলও এখানে ভ্রমণ করতে পারবেন। টাকিতে যে লঞ্চগুলো মানে আপনারা এসে ভ্রমণ করতে পারবেন সেগুলো মূলত এই ঘাট থেকে ছাড়া হয়। এটি টাকি যে রাজবাড়ি ঘাটের বাঁদিকে আছে, এখানে এটা লঞ্চ ঘাট। এখান থেকে এই যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এই লঞ্চগুলোই ছাড়া হয় এখান থেকে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি এখান থেকে টাকি যে মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গল, এটা আপনাদের প্রথমে দেখানোর চেষ্টা করব। তো আমি সেখানে যাচ্ছি, সকলের সাথেই থাকুন, লেটস গো। আমি চলে এসেছি সেই টাকির বিখ্যাত জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, যিনি ভারতীয় সেনাপ্রধান ছিলেন 1994 থেকে 1997 সাল পর্যন্ত। তো এটি হলো সেই বিখ্যাত জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এছাড়াও উনি একজন ভারতীয় প্রাক্তন সংসদ সদস্য ছিলেন। এবং এর পাশে এই দিকটা আছে রয় চৌধুরীদের যে দেবী দুর্গা মন্দিরের দালান, এই যে এই দিকটা। এই যে এখানে ওনাদের মানে যে শঙ্কর রায়চৌধুরী, যিনি ভারতীয় সেনাপ্রধান ছিলেন, তিনি এখানে ওনাদের ফ্যামিলিগত যে দুর্গাপুজো অনুষ্ঠান হতো সেটা এখানেই মূলত অনুষ্ঠিত হতো। এখানে কিছু লেখা আছে দেখুন। এখানে এখনও দেখে যেটা মনে হচ্ছে যে ওনার যে পরিবারের বংশধররা এখানে বসবাস করেন। আর এই দিকটা যে গয়নার বাক্সের যে শুটিং হয়েছিল যেখানে, সেই এদিকে গয়নার বাক্সের শুটিং স্পট এই জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির পাশেই। তো সেই গয়নার বাক্সের যে সিনেমা, সেই শুটিং স্পট। এই যে গয়নার বাক্স সিনেমার শুটিং স্পট এইগুলো। দরজা বন্ধ করা আছে এখন বর্তমানে। তবে এখানেই গয়নার বাক্স সিনেমার শুটিং হয়েছিল এই জায়গাটায়। টাকি ট্যুরিস্ট প্লেস হওয়ার পাশাপাশি বন্ধুরা, এখানে কিন্তু অনেক বাংলা সিনেমা, সেটা পুরনো অনেক সিনেমার শুটিং এখানে হয়েছে, এবং বর্তমানে যে সমস্ত আর্ট ফিল্মগুলো হয় সেই সমস্ত আর্ট ফিল্মের কিন্তু অনেক শুটিং এই টাকিতে হয়। যেমন শঙ্খচিল বা এছাড়াও এই যে গয়নার বাক্স বললাম, এই ধরনের সিনেমাগুলো এখানেই শুটিং হয়েছিল। এটা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি শুটিং স্পট। এটি হলো সেই টাকি একটি পুরনো নলকূপ আছে, যেটি এই গোলপাতা জঙ্গল বা মিনি সুন্দরবনে যাওয়ার পথে পড়ে। এটি
এই যে এটা হচ্ছে সেই পুরনো নলকূপ, বহু বছর আগে তৈরি। এটা এখন সংস্কার হচ্ছে আবার নতুন করে। টাকি থেকে আপনারা টাকি যে রাজবাড়ি ঘাট, সেখান থেকে আপনারা গোলপাতা জঙ্গল বা মিনি সুন্দরবনে যাওয়ার পথে এই যে বিসর্জন মুভির যে শুটিং স্পট, এই বাড়িটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে সেই বিসর্জন মুভির শুটিং স্পট। এই যে এটা হলো বিসর্জন মুভির শুটিং স্পট। এই বাড়িটাতে এখানে শুটিং হয়েছিল। এটা আপনারা মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গলে যাওয়ার পথে এই বাড়িটা এখানে দেখতে পাবেন। আর ওদিকটা আপনাদের দেখালাম যে বিসর্জন সিনেমার শুটিং স্পট, সেই বাড়িটা ওখানে আছে। আর এদিকে এটা হচ্ছে বিশ্রাম বাগান বাড়ি, এখানে এসেও এখানে থাকা যায়। এখানে এই যে এটা খুব সুন্দর দেখছি, অনেক সাজানো গোছানো বিশ্রাম বাগান বাড়ি। এটা হোম স্টে টাইপের, এখানে আপনারা এসে এখানে বুকিং করে থাকতে পারেন। এখানে ওনাদের ডিটেলস সব দেওয়া আছে। তো বন্ধুরা, টাকি যে মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গল, সেখানে যেতে গেলে এই যে জালালপুর, এখানে আসার পরে এখানে একটা বিএসএফ চেকপোস্ট আছে। এই যে সামনে এটা হলো বিএসএফের চেকপোস্ট। ওখান থেকে ওপারে আর গাড়িগুলো যায় না। তো এখানে আসার পরে গাড়িগুলো এখানেই পার্কিং হয়। যারা প্রাইভেট কার বা বাইকে আসবেন তারা এখানে গাড়িগুলো পার্কিং করবেন, বা টাকি থেকে যে টোটোগুলো রিজার্ভ করে আসলেও এখানে পার্কিং করতে হবে। তারপরে ওপার থেকে হেঁটেও চলে যাওয়া যায়, বা আপনারা সামান্য কিছু টাকার বিনিময়ে ওখান থেকে টোটো বা ভ্যানে করে চলে যেতে পারেন। আর এখানে এটা হচ্ছে পার্কিং, এটা সোনা স্টোরস। এটাই এই চেকপোস্টের যে বিএসএফ চেকপোস্ট তার ঠিক কিছুটা আগেই এই পার্কিং সেন্টারটা আছে। এখানে এই যে গাড়ি পার্কিং করার জায়গা, এখানে আপনারা গাড়িগুলো রাখতে পারবেন। অনেক বড় একটা টিম এসেছে গোলপাতা জঙ্গল বা মিনি সুন্দরবনে যাওয়ার জন্য। এই বিএসএফের যে চেকপোস্ট, এখানে চেকিং চলছে। এখানে আসতে গেলে কিন্তু আধার কার্ড মাস্ট লাগবেই। তো আপনারা অন্তত আধার কার্ড একটা ডকুমেন্ট সাথে নিয়ে আসবেন। টাকি এই যে মিনি সুন্দরবন যাওয়ার পথে যে চেকপোস্ট আমরা পেরোলাম, ওই চেকপোস্ট থেকে এন্ট্রি করার পরে এখানে আপনারা এমন কিছু অটো বা যে ভ্যান রিক্সাগুলো আছে, ইঞ্জিন ভ্যান, এগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চলে যেতে পারেন মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গলে। পার হেড কত করে আপনারা ভাড়া নেন কাকু? তিনজনের থেকে 10 টাকা করে যাওয়া, 10 টাকা আসা। আচ্ছা আচ্ছা, মানে পার হেড 10 টাকা করে যাওয়া এবং 10 টাকা করে আসা। দুজনের ক্ষেত্রে 30 টাকা যাওয়া, 30 টাকা আসা। ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলুন বন্ধুরা, আমি মূলত হেঁটেই চলে যাব এখান থেকে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে এই পথ দিয়ে আমাদের হেঁটেই যেতে হবে। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, যারা টাকি থেকে টোটো রিজার্ভ করে আসবেন তারা ওই বিএসএফ চেকপোস্ট ওখানে ওই পর্যন্ত, মানে চেকপোস্ট পেরিয়ে এদিকে টোটো বা গাড়িগুলো আসতে দেয় না। আপনাদের চেকপোস্ট পেরিয়ে হয় হেঁটে চলে আসতে হবে, অথবা আপনারা ওখান থেকে যে ভ্যানগুলো দেখালাম বা ইঞ্জিন ভ্যান, ওগুলোতেও চলে আসতে পারবেন। তবে হেঁটেও চলে আসা যায়, কেননা অল্পই পথ, ওই হাফ কিলোমিটার বা তার একটু বেশি এরকম। আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি সেই টাকি মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গল। আর এটি হলো টাকি মিনি সুন্দরবনের যাওয়ার বা এন্ট্রি করার জন্য যে টিকিট কাউন্টার। এখানে দেখুন টিকিটের মূল্য মাত্র 10 টাকা। আমি টিকিট নিয়ে নিয়েছি এই যে। তো চলুন ভিতরে গিয়ে, এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, আপনাদের বিস্তারিত দেখাবো সবটাই। তো ফাইনালি এই সেই মিনি সুন্দরবন বা টাকি গোলপাতা জঙ্গল, গোলপাতা ফরেস্ট। এখানে এই যে গোলপাতা জঙ্গলের মধ্যে প্রবেশ করার জন্য এরকম ব্রিজ মতো করা আছে, কারণ এই নিচ দিয়ে এই যে নিচে জায়গাগুলোতে, এই সামনে তো ইছামতি নদী, তো এই নদীর জলগুলো এই সাইডে চলে আসে। তো এখানে একটা চলাচলের জন্য এমন ব্রিজ করা আছে। যে দেখুন মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গলের এই যে দৃশ্য, এখানে গোলপাতা বা এছাড়াও আরও কিছু ম্যানগ্রোভ অরণ্য এখানে আছে, যেমন গেরুয়া, হোগলা, হেতাল, এই সমস্ত গাছগুলো। সুন্দরবনে যাওয়ার যে আনন্দ, কিছুটা হলেও এখানে আপনারা সেই আনন্দটা, মানে সুন্দরবনের যে নিদর্শন, এখানে আসলে আপনারা কিছুটা হলেও দেখতে পাবেন। এই দেখুন এখানে লেখা আছে, এই যে
গোলপাতা, এগুলো সব গোলপাতা গাছ। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে গেওয়া গাছ আছে, হেতাল গাছ আছে। আর এই কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি, আর এখন নদীতে জল একেবারে থই থই করছে। ওই জন্য দেখুন এখানে একেবারে জলগুলো, এগুলো কিন্তু ভাটার সময় এগুলো শুকনো থাকে, মানে একটু কাদা থাকে, তবে এরকম জল জমে থাকে না। আর এখন এই মুহূর্তে নদীতে একেবারে জোয়ারের জল এই ভিতরে চলে এসছে। তো চলুন আরও সামনের দিকে যাচ্ছি, আপনাদের সামনের দিকে যেয়ে আরও দেখানোর চেষ্টা করব। এরকম একেবারে মনে হবে যেন আপনারা সুন্দরবনের সেই কোর এরিয়া বা সুন্দরবনের জঙ্গলের মধ্যে প্রবেশ করে গিয়েছেন। এটা সত্যিই খুবই সুন্দর এই জায়গাটা, মানে অসাধারণ একটা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। এবং টাকির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা সেটি হলো এই গোলপাতা জঙ্গল বা মিনি সুন্দরবন। এই দেখুন এই গাছগুলো হচ্ছে গেওয়া গাছ। এগুলো ট্যুরিস্ট বা মানুষদের যাতে বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে এই গাছগুলোতে এইভাবে লিখে রাখা হয়েছে। এগুলো দেখছেন এই যে অনেকটা দেখে কিন্তু যে গোলপাতা গাছ, এগুলো কিন্তু মানে নামে গোলপাতা হলেও কিন্তু এগুলো অ্যাকচুয়ালি দেখুন অনেকটা নারকেল গাছের পাতার মতো দেখতে। এগুলো দিয়ে একসময় শুনেছি নাকি ঘর ছাউনি করা হতো এই পাতাগুলো দিয়ে। তো এই গোলপাতা গাছগুলো নামে গোলপাতা, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো দেখতে অনেকটা নারকেল পাতার মতো। এই যে ছাউনিটি এখানে করা আছে মানে ট্যুরিস্টদের বসার জন্য, এটা কিন্তু খুবই সুন্দর। দেখুন এরকম ফাইবারের শেড দিয়ে করা। আর এখানে এই যেটা বলা আছে যে মিনি সুন্দরবনে এই ব্রিজ থেকে যে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ, এটা বলা আছে। আর এই দিকটা হচ্ছে রিভার সাইড, এই যে পথটা গিয়েছে এই দিকটা হলো রিভার সাইড। আর এই দিকে গেলে যে ওয়াচ টাওয়ার আছে, এই যে টাওয়ার সাইড এই দিকটা। আর বন্ধুরা এই যে গোলপাতা জঙ্গল বা মিনি সুন্দরবনের মাঝে এই যে বসার জন্য ট্যুরিস্টদের যে ছাউনিটি করা আছে, এখানে আরও একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে এরকম টয়লেট পাবেন, পাবলিক টয়লেট। এটা খুবই প্রয়োজন, এই ওয়াশরুমটা এখানে আছে, এটা সত্যিই ভালো লাগলো দেখে। আর এই দিকটা হচ্ছে এই যে ওয়াচ টাওয়ার আছে এই দিকটা, তো আমরা এই দিকে যাব টাওয়ার সাইড। তো চলুন, এরকম সব চারিদিকে গেওয়া গাছ, এখানে বেশিরভাগ আছে গেওয়া এবং গোলপাতা গাছও আছে। তবে সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য গেওয়া গাছ কিন্তু একটা প্রধান, সেটা এখানে দেখা মিলবে। এরকম রাস্তা, এই যে মানে রাস্তা বলতে এটা ব্রিজ মতো, যেহেতু এই নদীর জল চলে আসে তো জোয়ারের সময় এই জায়গাগুলোতে, এটা সুন্দরবনের ক্ষেত্রেও এই যে গাছগুলো এগুলো কিন্তু জলেই জন্মায় এবং এদের জলেই বাস। তো এই ম্যানগ্রোভ অরণ্যের এটা একটা বৈশিষ্ট্য অভিযোজনগত, এরা জলে বাস করেন, এদের বিভিন্ন মূল দেখা যায়, শ্বাসমূল, ঠেসমূল, অদিমূল। আর এই যে রাস্তাটা এই যে ব্রিজ মতো করা আছে এইটা দিয়েই, এদিকে আছে ওয়াচ টাওয়ার। তো চলুন এইদিকে আমরা যাচ্ছি। বেশ ভালোই লাগবে এখানে আপনারা আসলে, এখানে অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন এবং এখানে খাওয়া দাওয়ারও এই যে জায়গাটা, ওখানে খাওয়া দাওয়া করতে পারবেন যারা বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন। যারা সুন্দরবনে মানে যাওয়ার উদ্যোগ থাকলেও সেই মতো যাওয়া হয়ে ওঠে না, তারা কাছে পিঠে এই টাকির এই মিনি সুন্দরবন ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আসলে সুন্দরবনের যে নিদর্শন বা আপনি বুঝতেই পারবেন না যে আপনি সুন্দরবনে যে মেন জঙ্গল আছেন কিনা টাকি মিনি সুন্দরবনে আছেন, এটা দেখেই মনে হবে যে আপনি একেবারে সেই সুন্দরবনের যে মেন জঙ্গল সেখানেই আছেন। চারিদিকে সব ম্যানগ্রোভ অরণ্যের গাছ। আর এইটি হলো ওয়াচ টাওয়ার। তো বন্ধুরা আমি এখন এই মিনি সুন্দরবনের যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারে উঠছি। এখান থেকে ওঠার পরে আপনারা সুন্দরভাবে সব দেখতে পাবেন পুরো দৃশ্যগুলো। এই দেখুন তবে এটা আর একটু উঁচু হলে হয়তো আরও দূরে দেখা যেত, তবে যেহেতু এটা
বর্ডার সাইড, বাংলাদেশ বর্ডার সাইড, সেই হিসাবে এটা আর উঁচু করা হয়নি, ওই কারণেই এটা আমার মনে হয়। তবে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এখান থেকে, একেবারে পুরো যে গোলপাতা ফরেস্ট এটা সবটাই এখান থেকে দেখা যাচ্ছে। এটা কিন্তু খুব সুন্দর, এই যে ওয়াচ টাওয়ারে উঠে এই ম্যানগ্রোভ অরণ্য দেখা, এটা আপনারা সুন্দরবনেও বেড়াতে গেলে সেখানেও পাবেন। তো এখানেও এই ব্যবস্থাটা করা হয়েছে, এটা ভালো লাগলো এবং এটা খুবই সুন্দর। আর এই দিকটা হলো রিভার সাইড, এই দিক দিয়ে গেলে সেই ইছামতি নদী আবার সামনে দেখা মিলবে। এই যে সামনে সেই ইছামতি নদী। আর বন্ধুরা, আপনারা এই মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গল, এখানে রিভার সাইড আসার পরে এখানে এরকম একটা দাঁড়ানোর জায়গা আছে। এই যে এরকম এখানে দাঁড়িয়ে আপনারা দূরে ওই যে বাংলাদেশ, ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কোমরপুর, এখান থেকে আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর। আর এখান থেকে এটাই হলো ইছামতি নদী। তো এই নদীতে বর্তমানে জোয়ার চলছে, ওই জন্য জোয়ারের সময় এই জলটা এই যে গোলপাতা জঙ্গল বা মিনি সুন্দরবন এদিকে চলে এসছে। তবে এটা ভাটার সময় কিন্তু এই জলগুলো নিচে নেমে চলে যায়, সেক্ষেত্রে এখানে যে নদীর চর বা রিভার ভ্যালি সেটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে দেখতে। এই দেখুন, আমি যখন এখানে এসেছিলাম তখন জলটা অনেকটা বেশি ছিল, তো এখন আবার ভাটা শুরু হয়ে গেছে, ওই জন্য জলটা অনেকটা নেমে চলে যাচ্ছে। আর এই দেখুন, এগুলো জেলেরা মাছ ধরার জন্য গিয়েছিলেন, ওনারা হয়তো ফিরে চলে যাচ্ছেন আবার। এখানে এইরকম ইন্ডিয়ান যে বোটগুলো বা নৌকাগুলো, সেগুলোতে ইন্ডিয়ার ফ্ল্যাগ থাকে, আর বাংলাদেশের নৌকা হলে তাদের বাংলাদেশের যে জাতীয় পতাকা সেটা থাকে। আর এইদিকে এগুলো সব হচ্ছে মিনি যে সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য, সেগুলো এখানে সব এরকম দেখতে পাবেন। আর বর্তমানে জোয়ার চলছে বলে এখানে এই যে ইছামতি নদী এটা অনেকটা চওড়া দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু এখানে অতটা চওড়া নয়। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি ওপারটা, দেখুন ওই যে নৌকাগুলো যাচ্ছে, ওগুলো কিন্তু বাংলাদেশের নৌকা। আর এখানে আসার পরে বন্ধুরা, এখানে এরকম লেবু জলের ব্যবস্থা আছে, যারা গরমে আসবেন তারা এটা এখানে পাবেন, এটা খাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই যে লেবু জল নিয়েছি, এটা লেবু জলটা পাবেন। আর লেবু জলের সাথে এখানে কিন্তু বাইনোকুলার রাখা আছে, এগুলো দিয়ে আপনারা ওপারটা বাংলাদেশের ওই সাইডটা দেখতে পাবেন খুব সুন্দরভাবে। সোনা সোনা এসো 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 সোনা সুন্দর। যেখানে ঠান্ডা লেবু জল বিক্রি হচ্ছে, এরকম কিছু বাইনোকুলার এখানে রাখা আছে, আপনারা এই বাইনোকুলার দিয়ে ওপারটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। তো আমি এখন দেখি কেমন দেখা যায়। দেখো, চোখ লাগাও, ওই চোখের কাছে আসছে, চোখের কাছে আসছে কেন? খুব সুন্দর। কে দেখতে পারেন কেন? হচ্ছে না, নাকটা মাঝখানে দেন, এই তো নাকটা মাঝখানে। হ্যাঁ, ধরে তোমার হাত ওকে নাড়ালে হয়, এই নাও। এখানে চোখ লাগাও, পুরো চোখ লাগাও, দুটো ছেড়ে দেন, আপনি পুরো ছেড়ে দেন। হ্যাঁ, উঁচু করো, উঁচু উঁচু হয়ে গেল ম্যাডাম, নিচু করেন, হালকা আরও নিচু, আরও নিচু করেন। দেখতে পাচ্ছ? তাহলে খুব সুন্দর দেখা যাচ্ছে, একেবারে sir. স্পষ্ট দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো বন্ধুরা, টাকি মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গল থেকে আমি ব্যাক করছি। এরপরে যে ট্যুরিস্ট স্পটগুলি আছে টাকির, আরও সেই মেন ট্যুরিস্ট স্পটগুলি আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। এই যে টাকি লঞ্চ ঘাট আছে, এই লঞ্চ ঘাট এখান থেকে আসার পরে এখান থেকে এই যে একটা রাস্তা নেমে চলে গিয়েছে, এই রাস্তাটা দিয়ে আপনারা গেলে, এই রাস্তাটা দিয়ে কিছুটা যাওয়ার পরে পেয়ে যাবেন টাকি জোড়া শিব মন্দির, যেটা 300 বছরের পুরানো। তো আমি সেখানে যেয়ে আপনাদের দেখাবো সেই টাকি জোড়া শিব মন্দির। আর এটি হলো সেই টাকির বিখ্যাত জোড়া শিব মন্দির, যেটি মোটামুটি 300 বছরের পুরানো। আর এরকম পরিবেশটা অনেক সুন্দর, এরকম সামনে বিরাট বড় একটি পুকুর আছে, এটি শান দিয়ে বাঁধানো।
তো বন্ধুরা, আমি টাকির যে মেন ট্যুরিস্ট স্পটগুলি যেগুলি আমরা উত্তর পূর্ব দিকে গিয়েছিলাম, এই ট্যুরিস্ট স্পটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও এই দিকটা দক্ষিণ দিকে, এদিকেও আরও কিছু ট্যুরিস্ট স্পট আছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো টাকি ইকো ট্যুরিজম পার্ক, সেটি কিছুটা দূরেই, সেটা হেঁটে হেঁটে চলে যাওয়া যায়। আর এই দিকটাতে টাকি পিকনিক স্পট আছে, যারা শীতের সময় আসেন তারা সেই পিকনিক স্পটগুলো ওখানে পিকনিক করতে পারবেন, তবে ওগুলো বুক করতে হয় এসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বিনিময়ে। এরকম যে লঞ্চগুলো বিভিন্ন সাইজের আছে, অনেক বড় বড় লঞ্চও আছে, এমন ছোট কিছু লঞ্চও আছে। এগুলো আপনারা রিজার্ভ করে এই টাকি ইছামতি নদীতে ভ্রমণ করতে পারেন, খুব ভালো লাগবে। এটা কিন্তু অনেকটাই আকর্ষণীয় বন্ধুরা, এটা মিস করবেন না। যারা টাকিতে আসবেন অবশ্যই এই ইছামতি নদী বক্ষে নৌকা ভ্রমণ করবেন, অনেকটাই ভালো লাগবে। আর এই দিকটাতে আছে মাছরাঙা দ্বীপ, আছে 3 নদীর মোহনা। এটাই হলো টাকি বা হাসনাবাদের মোহনা অঞ্চল। এখানে মূলত 3টি নদীর যে মিলনের স্থল। অ্যাকচুয়ালি তার মধ্যে একটা নদী নয়, একটা হলো কাটা খাল। এইদিকে এই দিকটা হলো এটি কাটা খাল, যার উপরে হাসনাবাদ ব্রিজ বা বনবিবি সেতু। আর এইটা হচ্ছে মূল ইছামতি নদী, যে নদীটা এখানে আসার পরে কালিন্দী নদী নাম নিয়ে হিঙ্গলগঞ্জ হয়ে রায়মঙ্গল নদীতে মিশেছে। আর এইটা হচ্ছে কাটা খাল, যেটি ডাসা নদীতে যেয়ে মিশেছে। এই যে এটি হলো কাটা খাল, যেটি এদিকে যে ডাসা নদীতে মিশেছে। আর এই দূরে যেটা দেখতে পাচ্ছেন, ওই দূরে, এই যে দূরে যেটা দেখা যাচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, ওটা বাংলাদেশের দেবহাটা রূপসী বাংলা ম্যানগ্রোভ ফরেস্ট বা পার্ক। ওখানেও বাংলাদেশের প্রচুর মানুষ বেড়াতে আসেন, যেমন এপারে মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গল। তো এইভাবে আপনারা টাকি থেকে লঞ্চে যদি এই নদীতে নৌকা বিহার করেন বা ভ্রমণ করেন, তাহলে এই মোহনা অঞ্চলটা আপনাদের ঘোরাবে। আর এইদিকে এইটা যেটা দেখতে পাচ্ছেন এই যে দূরে, এটা হচ্ছে মাছরাঙা দ্বীপ। এই দ্বীপটা অনেকটাই নিমজ্জিত হয়ে গেছে বা ভেঙে গিয়েছে, তো কিছু অংশ তার রয়ে গেছে। এর সাইড দিয়ে মূলত নৌকাগুলো ঘুরিয়ে আপনাদের দেখাবে। এটি হলো টাকি ইকো ট্যুরিজম পার্ক, এটিও ওই মোহনা অঞ্চলের দিকে, মানে মোহনা যেদিকে আছে সেদিকেই। ছোটোখাটো একটি পার্ক, এখানে আপনারা এন্ট্রি করতে পারেন, কিছু দেখার জিনিস আছে। আর মাঝখানে একটা ঝিল মতো আছে। এছাড়াও এখানে আরও কিছু রিসোর্ট আছে, যেমন টাকি মালদ্বীপ রিসোর্ট, বা এদিকে হাসনাবাদের দিকে আছে দক্ষিণা হাওয়া রিসোর্ট, খোলা হাওয়া রিসোর্ট। তো এই রিসোর্টগুলো আপনারা বুক করতে পারেন সেখানে থাকার জন্য, সেগুলো অনেক সুন্দর সাজানো গোছানো। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর নতুনদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। তো আজকে এখানেই শেষ করলাম।